আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এরই মধ্যে জেনেছেন আজ দুপুর থেকেই জুলাই আন্দোলনের বিচারের আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে বলে সচিবালয়ের সামনে একটি আন্দোলন হয় এবং সেই আন্দোলনে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং আহত ব্যক্তিরাও সেখানে আসেন। তারা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগও দাবি করেছেন। এছাড়াও এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের যারা আহত আছেন তারা বিভিন্ন দাবি নিয়ে কয়েক দফা চিকিৎসা সেবা, ভাতা বা আবাসনের দাবিতে রাস্তায় নামতে হয়েছে তাদের এবং তারা বিভিন্ন দাবির কথা তারা জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। আলোচনার বিষয় ১ বছর মধ্যেই ১ বছর পরেই কেন জুলাই যোদ্ধারা রাস্তায় নামলেন? আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক ও বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর লাইভ শো আজকের বার্তা কক্ষে। দর্শক, যাচ্ছে অতিথির কাছে। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যেটি আমি বলছিলাম যে জুলাই আন্দোলনের বিচারের আসামিরা অর্থের বিনিময়ে ছাড় পেয়ে যাচ্ছেন এবং জামিন পাচ্ছেন মূলত এই অভিযোগ যেটি করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম রাস্তায় নামার ঘটনাটা এটি প্রথম না, এর আগেও ঘটেছে, বাট এবারের বিষয়টা বিচার কেন্দ্রিক, আগেরগুলো অন্য প্রসঙ্গে ছিল। ১ বছরের মধ্যে এতবার আসতে হচ্ছে এবং তাদেরকে রাস্তায় অন্তত এই সরকারের আমলে, যে সরকারটা তারাই এনেছে। ধন্যবাদ আপনাকে। আমরা রাস্তায় নেমে পড়ছি এবং আমরা রাস্তায় নেমে সবসময় খুব সেন্সিবল কথা বলছি তাও না। আমি এই ঘটনাটার কথা যদি বলি, হত্যা মামলার একজন পুলিশ সদস্য জামিন পেয়েছেন উচ্চ আদালতে। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি তারপর এই পরের অংশে যাব, পরের অংশে বলবো। এখন জামিন হত্যা মামলায়ও হতে পারে। জামিনের কতগুলো ক্রাইটেরিয়া আছে, মানে জামিন অযোগ্য বলেও যেসব মামলা, যেসব ধারা আছে সেটাতেও জামিন হতে পারে যদি বিচারক কনভিন্সড হন। এবং নীতিগতভাবে আমরা কিন্তু জামিনের পক্ষে থাকা উচিত, কারণ একটা মানুষ দিনের শেষে অপরাধী তো নাও প্রমাণ হতে পারে, কিন্তু উনি যে জেলের মধ্যে থাকলেন সাম ইয়ার্স, মান্থ তো বটে, ইয়ার্সও থাকতে পারেন, পরে প্রমাণিত হলে উনি দোষী না, তাহলে আমরা কেন মানুষটাকে রাখলাম? এটা তো অন্যায় হয় তার প্রতি। এই জন্য জামিন দেওয়ার প্রবণতাটাই বেশি থাকা দরকার বা উচিত। কেন থাকবে না জামিন? লয়াররা খুব ভালো জানেন, আমরাও বাইরে থেকে খানিকটা জানি। উনি পালিয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, উনি সাক্ষীদের উপরে যদি ঝামেলা করতে থাকেন, এসব কিছু কারণ আছে, তাহলে জামিন নাও দিতে পারে। সুতরাং হত্যা মামলা আসামি জামিন পেতে পারে, এবং জামিন পেলে সেটা অর্থের বিনিময়ে হয়েছে, এ ধরনের অভিযোগ করাও খুব সমীচীন না। 2, এখন ওখানে দেখলাম আমরা আইন উপদেষ্টার বিরুদ্ধে খুবই স্ট্রং বক্তব্য হয়েছে। মানে আমরা একটু স্লোগানও দিয়েছেন, তারা পদত্যাগ দাবি করেছেন। আমাদের একটু বোঝাবুঝি দরকার আছে। আমরা আমাদের কনস্টিটিউশন যদি দেখি, যে কেউ দেখে নিতে পারবেন, আর্টিকেল 116, এটা অনুযায়ী আমাদের লোয়ার জুডিশিয়ারি, যেটা বিচারিক আদালত, আমরা সহজ ভাষায় জজ কোর্ট বলি, এই আদালতগুলোর উপরে সরকারের প্রভাব আছে। কারণ এখানে বলা হয়েছে রাষ্ট্রপতি ওখানকার বিচারকদের বদলি, পদোন্নতি, সুযোগ সুবিধা, এগুলো রাষ্ট্রপতির সাথে আলোচনা করে সুপ্রিম কোর্ট, মানে প্রধান বিচারপতি, এরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি মানে আসলে কনস্টিটিউশন অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। তো এখানে খানিকটা প্রভাব আছে, তাই কাগজে কলমে আমরা বলতেও চাইতে পারি যে এটা সরকার প্রভাবিত করেছে। আবার আমরা এই সরকারের অধীনে এটাও ঠিক বিশ্বাস করতে চাই না যে লোয়ার জুডিশিয়ারিও সরকার ফোন করে জামিন দাও বা জামিন দিও না বলছে। কিন্তু আমাদের হায়ার জুডিশিয়ারি, যেটা হাইকোর্ট, আপিল বিভাগ, এগুলো ইনহেরেন্টলি এগুলো ফ্রি, এগুলো একেবারেই মুক্ত। এগুলো চাকরি কারো সরকার নিয়োগ করতে পারে, তার সরকারের চাকরি থেকে তাকে সরাতেও পারে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল লাগবে, তার যাবতীয় সবকিছু তাদের নিয়ন্ত্রণে। সুতরাং উচ্চ আদালত যদি কাউকে জামিন দেয়, এটার সাথে সরকারের কাউকে রিলেট করা একেবারেই ভুল, একেবারেই ভুল। তো আমাদের এই বোঝাবুঝির একটু অপ্রাসঙ্গিক হলেও আমার মনে হয় যে খানিকটা অপ্রাসঙ্গিক মনে করছেন আপনি, বা এক ধরনের সমালোচনাই করলেন আপনি, আমি যদি ঠিক বুঝে থাকি। এখন প্রশ্নটা এখানে শুধুমাত্র যে আসিফ নজরুল অর্থাৎ আইন উপদেষ্টা হিসেবে তার পদত্যাগ চেয়েছেন তাও না, তারা একই সাথে বিচারক যারা এটার সাথে জড়িত ছিলেন বা এই কার্যক্রমের সাথে জড়িত, তাদেরও অপসারণ দাবি করেছেন। এখন আমার প্রশ্নটা এরকম যে বিচারের ক্ষেত্রে আইন উপদেষ্টার দায় এবং হস্তক্ষেপের যে আমল, সেটা তো পুরনো এবং আমরা দীর্ঘদিন শুনেছি এই ধরনের হস্তক্ষেপের কথা। এখন এসে এই সরকারের আমলে এটা উঠছে কিনা এবং এটার বাস্তবতা আসলে আছে কিনা, এই জায়গাটায় যে নিয়োগের ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে কিনা, এটা হতে পারে। এবং আবারও বলছি, আমরা যদি কোনো বিচারকের তার সিদ্ধান্তের ব্যাপারে যদি আমরা এই ধরনের প্রতিক্রিয়া দেখাই, তাহলে কিন্তু আমাদের বিচারে সমস্যা হতে পারে। আমি আবারও বলছি, ওই বিচারটা ঠিক হয়েছে কি হয় নাই, এই জামিন দেওয়াটা ঠিক হয়েছে কি হয় নাই, এটা বিচারকের ডিসক্রিপশন। এখন এগুলো তো আপিল করা যায়।
আপিল হলে মানে আমাদের কি হচ্ছে, স্তরগুলো এরকম, বিচারিক আদালত আছে, তারপর আমাদের উচ্চ আদালতের দুটো স্তর আছে, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। সো হাইকোর্ট বিভাগে এটা হয়েছে, আমরা যদি সন্তুষ্ট না হই, আমাদের প্রসেসটা হচ্ছে আমরা আপিল বিভাগে যাব। আপিল বিভাগে গিয়ে আমরা দেখতে চেষ্টা করব, সেখানেও যদি প্রতিকার না হয়, না হলে মেনে নিতে হবে। আমাদের বিচার বিভাগকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি যে আগের আমলের অনেক চিহ্নিত যারা খুবই, এটা আমি আপনার সাথে অ্যাগ্রি করি, যেহেতু উচ্চ আদালত সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না, সরকার খুবই দাস ধরনের মানুষজনকে ওখানে অ্যাপয়েন্ট করেছিলেন। গত প্রধান বিচারপতি যিনি গেলেন, তিনি ছাত্রলীগের কাছ থেকে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারির কাছে ফুল নিয়ে সেটা আবার স্টেটাসে দেওয়া হয়, এই রকম মানুষ উনি ছিলেন। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান বিচারপতি এসব করেন নাই। আর আপিল বিভাগ তো ইনফ্যাক্ট একেবারেই পুনর্গঠিত, ওই আপিল বিভাগ তো পুরোটাই আগেরটা নেই। সুতরাং আমরা প্রতিকার পাবো না এটা মনে করা ঠিক না। এই জন্য আমি প্রায় মনে করছি যে আমরা বিচার বিভাগের উপরে অনাবশ্যক চাপ তৈরি করে যদি করে ফেলি, তাহলে আসলে আমাদের জন্য আখেরে এইটা ঠিকঠাক। তারা জুলাই যোদ্ধার পরিবার এবং অনেকে আহত জুলাই যোদ্ধা আছেন এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত, তারা আলটিমেটাম দিয়েছেন যদি এই পদত্যাগ এবং ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আগামী রোববারের মধ্যে তারা আবার আন্দোলন সংগঠিত করবেন। এখন এইখানে একটা বিষয় এসেছে, এই ঘটনার পরপরই ডক্টর আসিফ নজরুল আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এই বিষয়টিতে তিনি উল্লেখ করেছেন প্রথম দিকে যে জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই, এই কথাটি তিনি লিখেছেন। কিন্তু পরে আবার এটিও বলেছেন তিনি যে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে, কালই এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে। এই জায়গাটা আমি যদি প্রশ্ন উত্থাপন করি, আপনাকে জানতে চাই যে এটি আসলে আইন মন্ত্রণালয় থেকে, যদিও তিনি বলেছেন এটা সম্পর্ক নাই, তারপরে এই কথাটি বলা যায় কিনা? এটা বলা যায়, কারণ হচ্ছে যে রাষ্ট্রপক্ষ তো আপিল করবে, অ্যাটর্নি জেনারেল অফিস যে আমি এই বেল মানি না, আচ্ছা, সো তারা এটার জন্য অ্যাপিল করবে। অ্যাপিল যদি করে, একটা প্রায়োরিটি তারা চাইবেন, যেহেতু এটা অনেক কথা আছে, এটাও ডিসক্রিপশন কিন্তু আদালতের, আচ্ছা, যে এটার হিয়ারিংটা আমরা দেরি করব না। যদি এটা আগামীকালই হিয়ারিং হয়, যদি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হয়ে যদি জামিন বাতিল হয়, উনি কিন্তু এভাবেই বলছেন, তাহলে তাকে তো আবার গ্রেফতার করবে। সেটা মানে সামাজিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণের বা মানুষের মধ্যে যে একটা ভাইব তৈরি হয়, একটা আলোচনা। হ্যাঁ, এখানে এই ওনার ভাষাগত কারণে আমি মনে করি এটা আরেকটু ক্লিয়ার করা দরকার ছিল। মানে জামিন বাতিল হলে না বলে আদালতের যে সিদ্ধান্ত হবে সেটাই সরকার ফলো করবে, এরকম বললে ভালো হতো। কারণ হচ্ছে আদালত যদি সিদ্ধান্ত নেয় জামিন বাতিল, তাহলে তাকে গ্রেফতার করা হবে। আর যদি সেটা না হয়, আমার বিষয়টা আলোচনার বিষয়টা এরকম, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা হচ্ছে বড় কেউ এবং এরকম পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে যদি লিখে, তখন সেটা আসলে অন্যদের উপরে এক ধরনের চাপ বা প্রভাব ফেলে। এবং আপনি একটা কনটেক্সট আছে, এক সময় তো আসলে টেকনিক্যালি তো আমাদের আপার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারিতে কোনো প্রভাব থাকার কথা না। শেখ হাসিনার সময় ওনাদেরকেও ফোন করে করে অনেক কিছু করানো হয়েছে, তারা করার জন্য বসেছিলেন, যদিও তারা যদি বলেন আমি করব না, কিছু করার ছিল না, ওই মানুষগুলোকে সরানো সম্ভব না। অবশ্যই এটার জন্য শেখ হাসিনা ট্রিক করেছিলেন, আইনগতভাবেই একজন সিটিং চিফ জাস্টিসকে গান পয়েন্টে বের করে দিয়েছিলেন, তো দেখিয়ে দিয়েছেন দেখো কথা না শুনলে কিন্তু আমি, যেহেতু আমি তোকে পদচ্যুত করতে পারি না, কিন্তু অন্যভাবে ব্যবস্থা নেব। সো এটা যেহেতু ছিল, ওই কনটেক্সটে দাঁড়িয়ে আমাদের এই বিভ্রান্তির সুযোগ আসলে আছে, সাধারণ মানুষের মনে হতে পারে। অবশ্যই। সুতরাং সেই জায়গায় যারা দায়িত্বশীল আছেন, তারা আরো স্পষ্টভাবে ক্ল্যারিফাই করে কথাগুলো বলা দরকার। কারণ ওই শুরুর অংশে স্ট্যাটাসটা পড়েছি, শুরুর অংশে যেটা বলেছেন দ্যাট ওয়াজ এনাফ, যে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক। এখন যদি এভাবে আলোচনাটা আগায়, যে স্লোগান দেওয়া হচ্ছে আজকে যখন, সেটা এর আগে আমরা দেখিনি, তার নামে স্লোগান দেওয়া যে 1 2 3 4 বা এরকম ওনার পদত্যাগ চাই, এই ধরনের যে কথাগুলো সরাসরি বলা হচ্ছে, আরো হয়েছে আমার মনে আছে। এবং একটু যোগ করি, মানে এই ভদ্রলোককে নিয়ে খানিকটা করুণাই হয়। মানে ধরুন একটা মামলা হয়েছে, মামলা হয়ে কাউকে গ্রেফতার করা হয়েছে বা কাউকে গ্রেফতার করা হয়নি, মামলা ঠিক মতো করা হয়নি, মানে মামলার পরে চার্জশিট দিয়ে বিচারে ঢোকার আগ পর্যন্ত এর মধ্যে আইন মন্ত্রণালয় কিছু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কিন্তু সেখানেও দেখা গেছে এই আইন উপদেষ্টাকে নিয়ে লোকজনের সমালোচনা এবং স্লোগান। আমরা দেখলাম যে উত্তরায় যখন একটা বিমান দুর্ঘটনা হলো, সেটা যে কোনো কারণে, এটা তো দুর্ঘটনা, কিন্তু আমরা দেখলাম এই আইন উপদেষ্টা সারা দিন ভর প্রায় 9 ঘন্টা আটকে ছিলেন, সেটাও তার উপরে গেছে ব্যাপারটা। আমি এবারে বিষয়টা যদি এইভাবে নেই, যে স্লোগান দেওয়ার ফলে এক ধরনের মানসিক চাপ বা মন্ত্র সামনে, সচিবালয়ের সামনে, প্রেস ক্লাব থেকে শুরু করেছে এবং সচিবালয়ের সামনে, এইটার কারণে কি এই ধরনের একটা ঘোষণার মতো খানিকটা শোনালো, যেটি হচ্ছে যে 2-1 দিনের মধ্যে এটার জামিন হয়ে যাবে, এটা আবার পুনর্বিবেচনা করা হয়ে যেতে পারে।
এবং এই ঘোষণাটা ফেসবুকে কেন? এটা তো সরাসরি সরকার এবং আইন মন্ত্রণালয় এবং আইনের বিষয় আশয়। এটা আসলে সরকারিভাবে একটা প্রেস ব্রিফিং করে বলা যেত কিনা? ফেসবুকে দেওয়ার প্রবণতাটা ইদানিং অনেক বেশি দেখছি, নাকি এটা হতে পারে এটা কোনো বড় কোনো বিষয় না? এটা গ্লোবাল ট্রেন্ড বলবো। আপনি খেয়াল করবেন হ্যাঁ। ট্রাম্প, মোদি তারা সবকিছু সবার আগে, ওদের যেহেতু ফেসবুক হ্যাঁ। কম, তারা এক্স হ্যান্ডেলে হুম, তাদের হুম। যে কোনো কিছু আগে জানিয়ে দেন। হুম। ট্রাম্পে তো আবার ট্রুথ সোশ্যাল হ্যাঁ, আছে, ট্রুথ সোশ্যালে লিখে দেন। নিজের আছে। হ্যাঁ। সো ওগুলার একটা প্রবণতা গ্লোবালি এখন হয়েছে আমার ধারণা, আমার মনে হয়। ইভেন আমি দেখেছি কখনো কখনো সরকারি ব্রিফিং আসারও আগে আমাদের চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক পেজে, হ্যাঁ। সেখানে ইয়েগুলো হ্যাঁ, আগে চিফ চলে আসছে। সো এটা ওইভাবে। তবে আপনি যেটা বলছেন এক ধরনের শান্ত করার, বিশেষ করে শেষ অংশটার কথা হুম, যেটা হুম। বললেন, সেটা এক ধরনের তাদেরকে শান্ত করার চেষ্টা আছে বলে মনে হতে পারে। নিশ্চয়ই। আপনার সেটা মনে হচ্ছে। জি, আমার পড়তে জি। আমি এটা আশা করছিলাম। জি। আমার মনে হচ্ছিল জি, পড়তে। জি। বিচার বিভাগের ক্ষেত্রে খোদ জুলাই যোদ্ধাদের অভিযোগ আসতে শুরু করেছে। এখন অনেক দিন ধরেই আমরা এইসবের বিষয়ে আম মানে এই এই যে বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা, বিচার জি। বিভাগ নিয়ে এটার সমাধান হয়ে গেছিল নাকি যে সমাধানটা হয়েছে সেটা আসলে লোক দেখানো, তাৎক্ষণিকভাবে হয়েছে, এইরকম বিবেচনা করার সুযোগ আছে কিনা? আমার কাছে মনে হয় না। আমাদের কতগুলো জিনিস মানতে হবে। মানে আমরা তো খুব ইমোশনাল হয়ে আছি। আমি দোষও দেই না। হুম। যে মানুষটা এই মুভমেন্টে গুলির মুখে দাঁড়িয়েছে, গুলি খেয়ে বিকলাঙ্গ হয়েছে, আহত হয়েছে হুম। এবং নিহত হয়েছে তাদের স্বজনদের কাছে। কিন্তু হ্যাঁ। দিনের শেষে একটা বিচার মানে ন্যায় বিচার। হুম। আমরা ধরলাম এই পুলিশ সদস্য। আসলে বিচার শব্দটার মধ্যেই ন্যায় ন্যায় আছে। বিচার, হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ। বিচার মানেই ন্যায় হুম। বিচার। ধরে নিলাম এই পুলিশ সদস্যের বিরুদ্ধে আপনি তো পারসেপশন দিয়ে আসলে মানুষের বিচার করবেন না। না। আদালতের প্রমাণ সামনে দিয়ে। যদি যথেষ্ট তথ্য প্রমাণ সাক্ষ্য না থাকে, আদালত কিন্তু তাকেও ছেড়ে দিতে হতে পারে। হুম। আদালত কোনোদিন পারসেপশন, আদালতকে আমরা এটাই চাই। মানে আদালত বসেছে ন্যায় বিচার করার জন্য, একজন অভিযুক্তকেও ন্যায় বিচার করার জন্য। সুতরাং হতে পারে না। কিন্তু যেটা হয়েছে আমরা খুবই ইমোশনাল হয়ে আছি। কথাগুলো আমিও যে বলছি, আমার এই বক্তব্যগুলো অনেকের ভাল লাগবে না। হুম। আমি তাদের ইমোশনের জায়গাটা ধারণা করতে পারি। সো তাদের ভাল লাগবে না। কিন্তু তাদের এটা মেনে নিতে হবে, আমরা যখন কোর্টে যাই, সেই কোর্টের কিছু সিদ্ধান্ত আমার পছন্দ না হতে পারে। আমার পছন্দের মতো সব সিদ্ধান্ত যদি হতে হয়, তাহলে আমরা গণজাগরণ মঞ্চের সমালোচনা করছি না? হুম। নেমে বিরাট একত্র হয়ে তার বিরুদ্ধে দাঁড়ালাম। আমরা কি এখন তা সঠিক বলছি? বলছি না। এখন তার মানে কোর্টের উপর চাপ তৈরি। এই যে আজ হলো, এটা ছোট স্কেলে হলো। কোর্টের উপরে চাপ তৈরি হচ্ছে না? আমি বিশ্বাস করতে চাই এই সময় আমাদের কোর্ট মোটা দাগে আগের তুলনায় অনেক ভালো কাজ করছে। আবারও বলছি, কোর্টের ভুলভ্রান্তি মানে তারা তো অসততা বা অসদাচরণের অভিযোগ করছেন, টাকার বিনিময়ে বলছেন। সেটা ছাড়াও যদি ভুলভ্রান্তি হয় বা ইভেন টাকার বিনিময়েও যদি হয়ে থাকে, হুম, হুম, তর্কের খাতিরে ধরছি, আমাদের প্রতিকারের জায়গা এখনো তো আছে, এটা তো শেষ হয়নি। আচ্ছা, এখন এটা একটা পারসেপশন এ যেটা আপনি বললেন যে আমরা ধারণা করতে পারি আইনগত বিষয় একরকম, কিন্তু মনের চাওয়াটা আরেক রকম। জি। কিন্তু তাদের দাবি তো আসলে এটা যেমন বিচার বিভাগের উপর ছোট করে হলেও আপনি যেটা বলছেন সেটা এক ধরনের চাপ তৈরি করে। জি। কিন্তু তাদের যে সমস্ত দাবির ব্যাপারটা শুরু হয়েছিল সেটা এই সরকারের যদি আমলে বলি একেবারে ৩ থেকে ৪ মাসের মধ্যেই ১৩-১৪ নভেম্বর আপনার মনে থাকার কথা যে সেই সময় পঙ্গু হাসপাতালের সামনে তারা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সারাকো গিয়েছিলেন এবং তাদের গাড়ি আটকে জি। একটা আন্দোলন করা হয়েছিল। সেই সময় এত অল্প সময়ের মধ্যেই একটা আন্দোলনে যেতে হয়েছিল এবং তারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছিল, স্লোগান দিয়েছিল। সেখান থেকে শুরু অনেক বড়। আমি এই জায়গা থেকে একটু কথা বলে রাখতে চাই। এই সরকারের একটা ব্যর্থতা যদি কেউ আমাকে বেছে নিতে বলেন, আমি মনে করি আহতদের চিকিৎসা সরকার ঠিকঠাক মতো করতে পারেনি। আহতদের অনেক দোষ আছে। মানে একটা আমরা রিপোর্ট দেখেছি, আহত নাম দিয়ে ধরে একটা হসপিটাল দখল করে আছে, রিলিজ দিচ্ছে না। কিন্তু একই সাথে আমি বলবো সরকারের চক্ষু হাসপাতালের ঘটনা বলছি, সিরিয়াস ব্যর্থতা আছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউতে স্বীকারও করেছিলেন যে এটা পারছেন না, বিউরোক্রেসি ঠিকঠাক মতো কোঅপারেট করছেন না, এই ধরনের অভিযোগ করেছিলেন। সুতরাং এই সরকারের একটা সিরিয়াস ব্যর্থতা আছে। তখন যে তারা রাস্তায় নেমেছিলেন সেটাকে আমি রাদার অনেক যৌক্তিক মনে করি। আর একটা কথা মনে রাখতে হবে, সরকার এক জিনিস আর বিচার বিভাগ আরেক জিনিস। সরকারকে আমি সরাসরি বলছি তুমি এটা করো, তুমি এটা ভুল করেছো, এটা চেঞ্জ করো। বিচার বিভাগ ভিন্ন, তার সামনে উনি কিন্তু একটা সালিশে বসেন দুটো পক্ষকে নিয়ে। উনি চাইলেই সব করে ফেলতে পারে না। সরকার এক্সিকিউটিভ। কিন্তু চিকিৎসার বিষয়টা তো আসলে বিচার বিভাগের মতো না। আমি সেটাই বলছি, এটা সম্ভব। এটা আমি সম্ভব, ২-৩টা বিষয় আপনাকে উল্লেখ করি। একটা হচ্ছে উন্নত চিকিৎসা, একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, জি। আর একটা হচ্ছে পুনর্বাসন এবং আজীবন ভাতা সহ বিভিন্ন সহায়তা। এই সমস্ত করে আবার ফেব্রুয়ারিতেও আরেকবার হয়েছে, শাহবাগে হয়েছে এবং আমরা একটা দেখেছি যে ওই শ্যামলী এলাকায় ১ তারিখে এবং ২ তারিখ দুপুরের পর পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনে যেয়ে সেটা শেষ হয় আলোচনার পর্যায়ে। এখন এই যে ধারাবাহিকভাবে এই যে চাপ দিলেই সেই জিনিসটা কাজ হয়, আর চাপ না দিলে কাজ হয় না। সেটা যদি এই সরকারের আমলেই হয় তাহলে এর পরবর্তীতে নির্বাচনে যে সরকারই আসুক, যে কাঠামোই আসুক, সেটা আসলে আরো কঠিন হয়ে যাবে বলে আপনি মনে হয় কিনা? আমি একটা কথা একটু বলি, খুবই অপ্রিয় কথা, তারপরে বলি। খুবই অপ্রিয় কথা। জি।
এই যে দাবিগুলো করা হচ্ছে, মানে এই দাবিগুলো কি এভাবে করা যায়, করা উচিত? আচ্ছা। রাষ্ট্র তাদের জন্য করতে হবে আমি কিন্তু মনে করি। কিন্তু আমি আলটিমেটাম দিচ্ছি তোমাকে করতে হবে। এই যে মুভমেন্ট হলো, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ালেন যারা, তারা কি কোনোদিন কম্পেনসেটেড হবেন, তারা খেতাব পাবেন, তারা আজীবনের জন্য এটা পেয়ে যাবেন, এজন্য দাঁড়িয়েছিলেন? আর কি আমি মনে করি না। যেমন ফ্ল্যাট ঢাকায় নির্মাণ করা হচ্ছে, তারপরে মাসিক ভাতার বিষয় হচ্ছে, যেগুলো খুব এক্সিকিউটেড হবে, কিন্তু ফ্ল্যাট তৈরি এবং সেই বিষয়টা প্রায় 4 বছরের মতো সময় নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন ভেরি কোয়েশ্চেন আরো আগে। হ্যাঁ। আমি চাই সরকার করুক। আমাদের সরকার এইটুকু করা উচিত, তার চিকিৎসার জন্য যত খরচ করা হতো সবই করতে হবে। কিন্তু মাই কোয়েশ্চেন ইজ, এটা হবে বা শেখ হাসিনা তার পতন নাও হতে পারে, ওরা তো নেমেছিলেন। অনেকের জেলে জীবন কাটতে পারতো, অনেকে মৃত্যুদণ্ড হয়ে যেতে পারতো। শেখ হাসিনা কিন্তু অনেককে মৃত্যুদণ্ড দিতেন যদি তিনি থেকে যেতে পারতেন। সো এই রিস্ক তারা এসছেন, তারা এই কাজ করার জন্য, তারা তাদের জীবনটাকে, মানে আমাদের ভালোবাসার জায়গা কোনটা, কিছুর পরোয়া না করে ভালোবেসে দেশের জন্য, দেশের ভালোর জন্য নেমে গিয়েছিলেন। আপনি যেটা বলছেন আমার মনে হয় যে এরকম কি যে সরকার নিজে থেকেই করুক সেটা চান, কিন্তু এই দাবি করে ওনারা এরকম চাপ দিচ্ছেন, আমার কাছে সুন্দর লাগছে না ফ্র্যাঙ্কলি। আমি যদি বলি এটা খুবই মানে অনেকের কাছে খারাপ লাগবে, আমি জানি আহতরা অনেকে হয়তো শুনবেন, কিন্তু আমার মনে হয় সমাজে কিছু অপ্রিয় কথা আমি যদি সঠিক মনে করি বলে ফেলা উচিত। এই যে আলটিমেটাম দিচ্ছি, ঘেরাও করছি, আমাকে আমার স্বীকৃতি দাও, এইগুলো সঠিক না। এগুলো নিয়ে রাদার আমরা কথা বলবো। আমরা বলেছি যখনই চিকিৎসা নিয়ে সংকট হয়েছে, আমরা বলেছি যে এই সরকারের বিদেশেও কোথায় কোথায় কাকে কাকে পাঠাতে হবে, তার পেছনে যত খরচ হয় সরকারকে করতে হবে, তাদের যারা পরিবার আছে তাদের দায়িত্ব সরকার, এগুলো আমরা বলছি, এগুলো আমরা সত্যিই বলছি, অনেক জায়গা থেকে বলা হয়েছে, এগুলো বলা উচিত। এবং সেটার জন্য তারা যেভাবে চাপ তৈরি করছেন, এটা আমার কাছে মাঝে মাঝেই মনে হয় সরকারকে একটু সময় দেওয়া দরকার আছে। খুব যে কিছু করেনি তাও না, যেমন মিরপুর 9 নম্বরে সরকারি যে জমি বরাদ্দ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 4 বছর ধরে সেখানে ফ্ল্যাট তৈরি করা হবে এবং সেখানে জুলাই যোদ্ধাদের পরিবারদেরই করা হবে। এখানে আমার একটা খুব কমন সেন্স থেকে প্রশ্ন, যে ঢাকার মধ্যে আবাসন এটা ওটা সবকিছু কমানোর কথা বলা, এটা আসলে বাইরে করলে খুব বেশি অসুবিধা হতো কিনা, ঢাকার বাইরে, ঢাকার কাছাকাছি কোনো একটা জায়গা করলে ভালো হতো, করা যেত কিনা, এবং সেটা ওই একই প্রশ্ন, এটা করতে যদি 4 বছর সময় লাগে, আমি ধরে নিচ্ছি এখন থেকেও যদি 4 বছর সময় লাগে, তাহলে আরেকটি নির্বাচিত সরকার আসবে, তারপরে সেটা মানে কোনোভাবে আমাদের যে ব্যুরোক্রেসির কথা আপনি বললেন, ব্যুরোক্রেসি হোক বা সরকারের সদিচ্ছা বা অন্যান্য প্রশ্ন এড়াজ করবে। কারণ এরই মধ্যে আমরা দেখেছি ভুয়া জুলাই যোদ্ধা সেজে টাকা হাতিয়ে নেওয়া, এগুলো সমস্যাটাই এটা সমস্যাটাই এটা স্বীকৃতি, এখানে বেনিফিট আছে, সুতরাং অনেকে এসে হাজির হবে, এগুলো হবে। এবং এটা আমরা সেই মুক্তিযোদ্ধার তালিকা ভাতার কারণে দীর্ঘদিন দেখেছি। তো এটা আরেকটা পথ খুলে দেবে। এই সংকটটা তো আছে। সেটা কি এই সময়ে সম্ভব? এই যে মোবাইল ফেসবুকের যুগে এত ডকুমেন্ট সবার হাতে, এখনো সম্ভব। কারণ হচ্ছে আহতের সংখ্যা আমরা 20, 25, 30 হাজার নানান রকম সংখ্যা শুনি, কম সংখ্যাটাও যদি ধরি 20,000-20,000-এর মধ্যে আপনি সবাইকে ট্র্যাক করতে পারবেন না, খুব কঠিন। আর যেটা হয়, বাংলাদেশ তো আসলে খুবই স্ট্রাকচার দেশ না, দুর্নীতি মুক্ত দেশ না, এখানে ইনক্লুডেড হয়ে যেতে পারলে যদি বেনিফিট পাওয়া যায়, এটা এক ধরনের ব্যবসায় পরিণত হবে। যিনি সুবিধা করে দিচ্ছেন, যিনি সুবিধা নেবেন, তিনি তার জন্য খরচ করতে পারেন, এগুলো হবে, এগুলো বাংলাদেশে প্রথম 1 বছরের মধ্যে এবং অন্তর্বর্তীকালীন সরকারের থাকা অবস্থায়, এবং এটা নিয়ে সবাই উচ্চকিত, সেরকম একটা সময়ের মধ্যে এই ধরনের ইনসিডেন্ট বেশ কয়েকটা সংবাদ এসেছে। আপনার মনে হয় কিনা যে এই যে ভুয়া এই বিষয়টা আসলে পুরো ব্যাপারটাই প্রশ্নবিদ্ধ হয় অনেক সময়, এটা হওয়ার পরিবেশ তৈরি হয়, এবং সেইটা পরবর্তীতে আসলে সরকারে যারাই আসুক এই তালিকা করা এবং তালিকার বেনিফিশিয়ারি কারা হবেন সেটা নিয়ে সমস্যা তৈরি মানে ক্রমে বাড়বে বলে মনে করেন? বাড়বে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। যেখানে বেনিফিট আছে বাংলাদেশে, সেখানেই এটা ম্যানিপুলেটেড হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং বিষয়টা এত সেন্সিটিভ, এটাকে অনেক ক্ষেত্রে যে সরকার কঠোর হয়ে যে ডিল করবে, সেটাও তার জন্য কঠিন হয়ে যায় আমি মনে করি। এবং এটাই হচ্ছে এই জিনিসগুলো সংকটের বিষয় আর কি। একটু ভেতরে যদি যাই, এখানে 3টা ক্যাটাগরি করা হয়েছে, অতি গুরুতর আহত, তারপরে গুরুতর আহত, আর আরেকটা হচ্ছে সি ক্যাটাগরি বলা হয়েছে, তারা হচ্ছে কম আহত, এরকম একটা বিষয় আর কি। তো এই যে মানে অতি গুরুতর আহত, তারপরে গুরুতর আহত, এই কথা শব্দগুলো শুনলে আমার কাছে এক ধরনের ব্যুরোক্রেটিক একটা জাল মনে হয়। এখানেও তো একটা
নিশ্চয়ই ওর সাথে সাহায্যের পরিমাণের কম বেশি ব্যাপারগুলো থাকবে। নিশ্চয়ই এইটা আসলে আরো জটিল হয়ে গেছে কিনা, এবং এটা যে অঙ্কগুলো এখানে বলা হয়েছে চেকের মাধ্যমে দেয়া পরিবারগুলোর কাছে পৌঁছানো, এটা একটা অলরেডি একটা জটিলতার মধ্যে এসেছে কিনা, এবং যেহেতু এখনো শুরু হয়নি, এটা নেক্সট নির্বাচনের পরে যখন নতুন সরকারের সময় একটা জটিলতা বা একটা আবার একটা হুমকি আন্দোলনের কাছাকাছি আমরা পৌঁছে আছি কিনা। একদমই আছি এবং আমি এই যে বললাম এই প্রবণতাটা তৈরি হয়েছে, আমরা অলরেডি যেহেতু প্রাথমিকভাবে বলে ফেলা হয়েছে, এখান থেকে সরে আসাও আসলে কঠিন হয়ে যাবে। এটাই কি রাজনৈতিক ম্যান্ডেটও হতে পারে? আমার মনে হয় রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে তার উপরে এই একই চাপ ক্রমাগতভাবে চলবে, এবং যখন চলতে থাকবে, রাজনৈতিক দল যখন আসবে, এখনই আপনি বলছেন আমাদের নানান রকম ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনতাম, সেরকম ভুয়া এসব আসবে, এবং আমি জানি না, কারণ এর মধ্যে এসেছে, ভবিষ্যতে আরো আসবে, এবং নতুন সংকট হয়তো আমি যেভাবে দেখছি এগুলো বাড়ছে, যেমন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন চাকরি বা বহু জায়গায় প্রিভিলেজের কথা এসেছিল, একবার কিন্তু জুলাই যোদ্ধাদের কথা এসে সরে গেছে, কিন্তু চাপও সামনে তৈরি হতে পারে, হু নোজ। সো এই ধরনের পরিস্থিতি মানে আমার কাছে মনে হয়েছে আর কি এগুলো ঠিক না, এগুলো করতে গিয়ে ভুল করা হয়েছে, এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এক ধরনের ব্যবসা তৈরি হয়েছে। আমি ১ বছরের মাথায় এই ধরনের আলাপ খুবই সেনসিটিভ, তারপরে বলছি এটাকে ভিত্তি করে এক ধরনের ব্যবসা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন এর সমাধানটা আসলে কি হতে পারে, এবং যে অফারটা সরকার থেকে করা হয়েছে আপনি মনে করেন কিনা এটা যথেষ্ট, নাকি এটা আসলে বাড়ানো উচিত, নাকি সুনির্দিষ্ট প্রকাশ করা উচিত সব টোটাল বিষয়টা? আমার মনে হয় প্রকাশ করা উচিত, এবং যে তালিকা আছে এগুলো খুব ভালোভাবে ভেরিফাই করা দরকার, যাচাই বাছাই করা তালিকা হলে সেটা প্রকাশ করে দেয়া দরকার। কারো কোনো অভিযোগ যদি থাকে, মানে একদম পাবলিকলি এটা অ্যাভেলেবল করা, এবং এটাকে যতটা সম্ভব, কারণ পরে করলে তো সমস্যা বেশি তৈরি হবে, তো যত দিন যাবে তত বাড়তে থাকবে, এটা হবেই। এবং প্রয়োজনে আমাদের এখন একটা প্রতিষ্ঠানকে আমরা যথেষ্ট রিলাই করি, সেটা হচ্ছে সেনাবাহিনী। আমি যদি সম্ভব হয় যে তালিকা করা এবং সেটাকে ফাইনালাইজ করার ব্যাপারে আমাদের সিভিল ব্যুরোক্রেসির পাশাপাশি তাদেরকেও যদি দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় একটা তালিকা হতে পারে। তারপর কি করব না করব সেটা পরে সিদ্ধান্ত নেওয়া দরকার, আগে তালিকাটা হওয়া দরকার। আর এই যে ধরুন আহতর ক্ষেত্রেও আমরা একেবারে বিকলাঙ্গ হয়ে গেছেন, যার উপার্জন করার সক্ষমতা নষ্ট হয়ে গেছে, তাকে আমরা যেভাবে ক্যাটাগরিরও এক ধরনের দরকার নেই তা না, হয়তো দরকার আছে। সবচেয়ে বলে যদি এর বাইরে আসলে আর হয়তো প্রয়োজনও নাই, আরো নানান প্রশ্ন আছে, এর মধ্যে সবার তো সাহায্যের হয়তো প্রয়োজনও নাই, তো কাকে দেব না দেব, বিষয়টা ভীষণ জটিল। আমাদের কিছু কিন্তু এর সিদ্ধান্তটা আসলে ইমিডিয়েট আসা দরকার, এটা আপনি মনে করেন? যত দিন যাবে তত এগুলো মানে সমস্যা বাড়তে থাকবে। আমরা এই আলোচনাটার বাইরে সাম্প্রতিক সময়ের আরেকটা আলোচনা যেতে চাই, সেটি হচ্ছে একদিকে আলোচনা চলছে যে ঐকমত্য কমিশনে তো নানা রকম আলোচনা চলছে, তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে আলোচিত বা গুরুত্বপূর্ণ একটি আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর কথা হচ্ছে। তো প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি বাড়ানো হয় তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি কমানো হয় তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো নিয়েই কথা হচ্ছে। একদিকে ক্ষমতা বাড়ানো হচ্ছে, আর একদিকে আমরা দেখছি বিভিন্ন বিদেশের বিভিন্ন হাই কমিশনারের অফিসে বলা হয়েছে যে ছবি সরাতে হবে। এটা কোনো কিছুর ইঙ্গিত কিনা, এবং এটা আসলে চেক অ্যান্ড ব্যালেন্স কোনো ব্যাপার, নাকি এর মধ্যে আপনি কোনো কিছু খুঁজে পান? মানে ঘটনা একটা আইসোলেটেড ঘটনা ঘটলে একটা জিনিস, আর একটা হচ্ছে আমরা যদি একটা কনটেক্সট খেয়াল করি, আমি ছবির প্রসঙ্গে পরে আসছি, ৫ আগস্ট পরবর্তী সময়ে এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য দাবি দীর্ঘদিন থেকে ছিল, অনেক দিন ধরে আন্দোলন হয়েছে, এবং আমি এনসিপির যে মাদার অর্গানাইজেশনস, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে আলটিমেটাম দিয়েছিলেন 72 আওয়ার্স যে এর মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। শেষ পর্যন্ত বিএনপি এই ব্যাপারটার বিরোধিতা করায় শেষ পর্যন্ত এটা হয়ে ওঠে। তার মানে রাষ্ট্রপতিকে অপসারণের একটা চেষ্টা দীর্ঘদিন থেকে আছে, দেশে বিদেশের অনেক অ্যাক্টিভিস্ট এটার পেছনে সমানে কাজ করে গেছেন, এবং কোনো সন্দেহ নাই রাষ্ট্রপতি অত্যন্ত আওয়ামী আস্থাভাজন লোক, এবং ওনাকে সরানোর জন্য মিথ্যা তথ্য মানুষের সামনে আনা হয়েছে। আমি একটা উদাহরণ দিই, অনেকে বলেছেন যে রাষ্ট্রপতি উনি যদি থেকে যান উনি একদিন জরুরি অবস্থা জারি করে দিবেন, দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে। এখন জরুরি অবস্থা কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেরই সিগনেচার, একেবারে লিখিত সিগনেচারে জরুরি অবস্থা জারি হতে পারে। তো রাষ্ট্রপতি একটা জরুরি অবস্থা জারি করে দেবেন, আর সংবিধান কিন্তু সব রাষ্ট্রপতি লেখে, এজন্য আমরা অনেকে ভুল করি। এই যে বিচারক, লোয়ার জুডিশিয়ারি কথা রাষ্ট্রপতি লেখা আছে, রাষ্ট্রপতি মানে আসলে যে প্রধানমন্ত্রী, আমরা যারা কনস্টিটিউশনের বেসিকটা বুঝি তারা ছাড়া অনেকে জানে না। রাষ্ট্রপতি একক সিদ্ধান্তে মাত্র দুটো কাজ করতে পারে, প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ, আর সবই তাকে প্রধানমন্ত্রীর যৌথভাবে না, পরামর্শে উনি যা বলবেন তা করতে হবে, কিন্তু ওই যে জরুরি অবস্থা জারিটা যৌথভাবে করতে হবে। আর আরেকটা জিনিস যৌথভাবে করতে হয়,
আমাদের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীরা চাইলে কালকে পুলিশ চিফ সরিয়ে দিতে পারেন একক সিদ্ধান্তে, সেনা প্রধান সরিয়ে দিতে পারেন না। যেহেতু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, ওখানে রাষ্ট্রপতির একটা কাউন্টার সাইন ইজ আ মাস্ট। এটাও যৌথ সিদ্ধান্ত। সো রাষ্ট্রপতির অপসারণের সাথে সেনা প্রধানের অপসারণকেও রিলেট করা যেতে পারে, কারণ যারা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছেন তারা সেনা প্রধানের অপসারণ চেয়েছেন ক্রমাগত। তারা বিভিন্ন কারণ দেখানোর চেষ্টা করেন, আসল কারণ সেটা বলে আমি মনে করি না। আমার কাছে আসল কারণ যেটা মনে হয় সেটা হচ্ছে সেনা প্রধান প্রকাশ্যে, কেউ কেউ বলেন যে তার এই অথরিটি আছে কিনা, কিন্তু আমি এর ডিবেটে এখন ঢুকছি না, প্রকাশ্যে বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন। উই ক্যান রিমেম্বার বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রথম মন্তব্য করেছিলেন সেনাপ্রধান রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে, বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য আমরা সরকারকে সাহায্য, এই 1.5 বছরের একটা আলটিমেটাম মানে ঘোষণা প্রথম ওনার কাছ থেকে, সেই সরকারের টেনিওর কতদিন হতে পারে। লাস্ট উনি ডিসেম্বরে নির্বাচন নিয়ে প্রকাশ্যে বলেছিলেন ওনাদের একটা ইন্টারনাল মিটিং এ। সো কেউ যদি মনে করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া দরকার, দেয়ার আর সাম পিপল না এইভাবে চিন্তা করছেন, তো তাদের জন্য তো সেনাপ্রধান না থাকাই উচিত। এবার আমি মন্ত্রণালয়ে আসি, যে দূতাবাসে আসি। দূতাবাসে রাষ্ট্রপতির ছবি রাখতে হবে, আমি ঘাটাঘাটি করে দেখলাম এমন কোনো আইন নেই। না, যেটা হয়েছে সেটা নর্ম ছিল। এটা নর্মটা এরকম যে সারা পৃথিবীতে এটা একটা নর্ম যে মানে দূতাবাসগুলোতে রাষ্ট্রপ্রধানের ছবি থাকে, ছবি টাঙানো থাকে। ঠিক আছে, আমাদের একজনের ছবি রাখা ম্যান্ডেটরি ছিল, শেখ মুজিবুর রহমানের ছবিটা কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি ছিল, ওটা নামিয়ে এমনি ফেলা হয়েছে। এখন আগে তো দুজনের ছবি ছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি ছিল শেখ মুজিবুর রহমান একজনের। তো রাষ্ট্রপতির ছবি ছিল, ওনার ছবি যদি নামাতে হয়, ধরলাম যে এটা যেহেতু কোনো নাই, মানে আইন নাই, কিছু নাই, নর্ম, আমি নর্মটা চাইলে চেঞ্জও করতে পারি। এটা একরকম চুরি করে ফোনে বলা হয়েছে, এটা কোনো চিঠি দেওয়া হয়, কোনো চিঠি দেওয়া হয়নি। যদি এটা আপনি চান, এটা লুকাতে না চান, কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেল পরে, তাহলে কেন এটা এভাবে করা হলো? এবং হলে একটা কারণ ব্যাখ্যা করার দরকার ছিল। এখন পর্যন্ত সরকারের দিক থেকে তেমন কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। তাহলে এই কারণেই না আমাদের প্রশ্ন আসে, আমরা এই রাষ্ট্রপতিকে, মানে এই রাষ্ট্রপতি সম্পর্কে যদি বিস্তারিত বলি, উনি মানে এমন সব মন্তব্য করেছেন ওনার নেত্রী সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, রাষ্ট্রপতি হওয়ার পর, মানে খুবই দুঃখজনক। উনি কদমবুসি করতে পারেন না, এটা ওনার খারাপ লাগে। হওয়ার আগেই নাকি ওনার কদমবুসি নিচ্ছিলেন না প্রাইম মিনিস্টার, এইগুলো তখন উনি বোঝেন নাই, উনি এগুলো নিজ মুখে বলছেন। সো ওনার নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু এখন পর্যন্ত উনি কনস্টিটিউশনালি দেশের রাষ্ট্রপতি, উনি দেশের মানে পদটার মাস্ট জায়গা আমরা রেখেছি তো তাকে, এবং আমরা এখনো কনস্টিটিউশনের মধ্যে আছি। কেউ কেউ চেয়েছিলেন কনস্টিটিউশন বাতিল করে বিপ্লবী সরকার, আমরা তো সেদিকে যাইনি। তাই যদি হয়ে থাকে, তার এটা কেন পরিবর্তনের প্রয়োজন হলো? সুতরাং আমরা যে ব্যাকগ্রাউন্ডটা বলে আসলাম, রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলার একটা চেষ্টা, তার সাথে আমরা এটা রিলেট করব, আমরা মানে ভ্যালিড গ্রাউন্ড আছে বলে আমি মনে করি। এটা এভাবে পড়াই সম্ভাবনাটা কি এখনো টিকে আছে বলে মনে করেন, নাকি এটা শেষ হয়েছে আলোচনাটা? আমি মনে করি টিকে আছে, কারণ এই চেষ্টা হবে, ফ্রেমিং এর চেষ্টা আছে। খেয়াল করবেন সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে নিয়ে ডেরোগেটরি মন্তব্য করা হচ্ছে, সেনা প্রধানকে নিয়ে। সেনাপ্রধান একটা প্রোগ্রামে গেছেন, ওটার একটা অ্যাঙ্গেলে দূরে একটা দলের একটা দেখা যাচ্ছে, উনি কিন্তু ওই প্রোগ্রামে যান নাই, কিন্তু এটা দেখিয়ে বলা হচ্ছে দেখেন উনি কিন্তু ওদের সাথে করছে। তার মানে আবার একই ফ্রেমিং আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটাকে যদি আমি বলি চক্রান্ত, সেটাও বলা যেতে পারে, সেটা বলা যেতে পারে। আচ্ছা, আমরা শেষের দিকে, একেবারে শেষ প্রশ্ন, সেটি একটু যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে যেটি বলা আলোচনা হচ্ছে, এখন সেই জায়গায় যদি একটু আসি, যে সেই এখন পর্যন্ত যেখানে পৌঁছে আছে সেটা কি ঠিক পথে এগোচ্ছে কিনা, বা আপনার কোনো মতামত আছে কিনা এটা নিয়ে, প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ভারসাম্যের কথা যেটি বলা হচ্ছে? আমি আসলে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এভাবে চাইনি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত বলে মনে করি, এবং কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন যখন সিভিল সোসাইটির সাথে বসেছে, আমাকেও ইনভাইট করেছিল, আমিও গেছি। এটা নিয়ে আমি ইভেন প্রথম আলোতেই 3.5 বছর আগে একটা কলামও লিখেছিলাম। সেটা হচ্ছে আমাদের একটা কনস্টিটিউশনাল কাউন্সিল বা কমিশন হওয়ার কথা এই কিছু নিয়োগের জন্য। এটাই প্রপোজ করা হয়েছিল আমাদের কনস্টিটিউশন রিফর্মস কমিশন থেকে, এটা ঐক্যমত্য কমিশনেও গেছে। এখন তো এটা খুবই আলোচনার মধ্যে আছে, হ্যাঁ, এবং পরবর্তীতে খুব টাফ হওয়ার কারণে এটা সরে গেছে। রাষ্ট্রপতির হাতেও আসলে অনেক ক্ষমতা দেয়া আমি ঠিক বলে মনে করি না। যে নিয়োগ, যে ক্ষমতাগুলো আমরা প্রধানমন্ত্রীর হাত থেকে তুলে নিতে চাইছি, সেটা আরো ব্রডার কোনো জায়গায় দিতে চাওয়া। কমিশনগুলোতে অনেক সদস্য থাকে, ইভেন প্রাইম মিনিস্টার একটা সদস্য ওখানে হবেন। সো ওই কমিশনের মাধ্যমে হলে বেস্ট হতো। সেদিকে তো এগোচ্ছে না, সেদিকে এগোচ্ছে না। এখন মন্দের ভালো হিসেবে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা যদি দেই,
সেটা মন্দের ভালো, কিন্তু এটা ঠিক আইডিয়াল না। কিন্তু একটু এরকম ভাবে যদি বলি, আমরা সাধারণত যেরকম দেখি যে একটা সরকার যখন ফর্ম হয় সেই দলের সর্বোচ্চ প্রধান যদি প্রধানমন্ত্রী হন তাহলে তাকে খুবই মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। এরকম কেউ কি আসলে আর কিছু ক্ষমতা তার কাছে দিলে রাষ্ট্রপতি হন? যাকে তার হাতে দিলে আসলে খুব বেশি কি কিচ্ছু নিয়ন্ত্রণ হবে না, এবং আমি বরং উল্টো বলি, মানে দৃশ্যমান কিছু হবে হবে কিনা? না। বাংলাদেশে কি দাঁড়ায় সেটা বলি। এখন রাষ্ট্রপতি আরো বেশি দুর্বল মানুষকে দেয়া হবে। আচ্ছা। যিনি যেন কথা শোনে। যিনি শতভাগ কথা শোনেন, দেখে শুনে বোঝে, আরো দুর্বল মানুষকে দেয়া হবে। এমনি তো দুর্বল মানুষকে দেওয়ার প্রবণতা আছে। আচ্ছা। আরো বেশি দুর্বল মানুষ। তাতে আসলে তাহলে এই আলোচনার সময় এই প্রসঙ্গগুলো আসেনি এখন যে নিশ্চয়ই এসছে, কিন্তু ওই যে যেটা দাঁড়ায়, এজন্য আমরা এই আলোচনা অনেকবার করেছি। আমরা কেউ মনে করি, মানে আমি কিন্তু প্রায় ফলাফলের বলি, দিকে যাচ্ছে না। আমরা প্রায় বলি এই কথা, মানে আমি বলি অন্তত, যে আমরা সংবিধান সংশোধন, আইন পরিবর্তনকে ওভার এস্টিমেট করি। আমরা মনে করি লিখে টিকে ফেললে ঠিক হয়ে যাবে। এগুলোর অল্টারনেটিভ কি বের করা যায়, এগুলো প্রত্যেকে, যে আমি আপনাকে বললাম, এখন এই দিনের শেষে এটা দাঁড়াবে উচ্চ আদালতে সরকারের প্রভাব নেই, কনস্টিটিউশন, হুইচ ইজ ট্রু। তো আপনি করলেন কি জানেন, একটা দলদাস লোকজনকে ওখানে বসিয়ে দিলেন। একেবারে। ফলে আপনি যা বলেন, কেউ আপনাকে ওই গার্ডস নিয়ে বলেন না যে আমি মেনে নেন। মানে উনি বলেন না যে আমি তো একটা হায়ার জুডিশিয়ারি, আপনি আমাকে বলছেন কেন, আপনি দেখেন আমার কি করতে পারেন না, পারবেন না, কারণ আপনি বসিয়েছেন দেখে শুনে এরকম। সো এটা হচ্ছে প্রবলেম। সেটা এখানেও ঘটতে পারে, ঘটতে পারে না, ঘটবে, বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আজকের অতিথি শিক্ষক ও বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে। ১ বছর পরে জুলাই যোদ্ধারা রাস্তায় কেন, এরই সাথে সমসাময়িক আরেকটি প্রসঙ্গ, রাষ্ট্রপতির সাথে প্রধান মন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা কোথায় রয়েছে? একই সঙ্গে আমরা দেখলাম রাষ্ট্রপতির বিভিন্ন জায়গা থেকে ছবি নামানোর একটি প্রসঙ্গ এসেছে, সেটি নিয়েও আলোচনা করেছি। এরকম রাজনৈতিক আরো নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে ৫ দিন প্রথম আলোর সঙ্গে এই আলোচনা দেখুন বার্তা কক্ষের আয়োজন থেকে। দেখতে পাবেন prothomalo.com সহ আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।